সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্রিমিনাল কেস ল স্টাডির এই এপিসোডে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এপিসোডটিতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আলোচনা করব, যেই মামলায় মহামান্য আপিল বিভাগের সিদ্ধান্তের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছে যে ভিকটিম ও আসামির একই ঘরে অবস্থানের বিষয়টি প্রমাণিত হলে সেক্ষেত্রে আসামিকেই প্রমাণ করতে হবে ভিকটিম কিভাবে মৃত্যুবরণ করেছে। এছাড়া এই মামলার মাধ্যমে এটাও প্রতিষ্ঠিত হয়েছে যে যদি অন্যভাবে অভিযোগ প্রমাণিত হয় তাহলে অপরাধের মোটিভ প্রমাণ করার আবশ্যকতা নেই। চলুন তাহলে প্রবেশ করা যাক এই মামলার ঘটনাটি ঠিক কী ছিল এবং কোন প্রেক্ষিতে আপিল বিভাগ এমন সিদ্ধান্তসমূহ প্রদান করেছিলেন সে আলোচনায়। আলোচ্য ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বরিশাল বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী ২৫ বছর বয়সী ফৌজিয়া রহমান চাপা। চাপা ছিল বরিশালের ধনাঢ্য ব্যবসায়ী খলিলুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদুল আলমের স্ত্রী, যার সাথে চাপার বিয়ে হয়েছিল ১৯৮৪ সালে। এই দম্পতির ছিল স্বাক্ষর নামে ১ বছর ৯ মাস বয়সী এক পুত্র সন্তান। আর ঘটনার সময় চাপা ছিল ৩ বা ৪ মাসের গর্ভবতী। একান্নবর্তী পরিবার হিসেবে খলিলুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন বরিশাল শহরের ফকির বাড়ি রোডের নিজ বাড়িতে। ঘটনাটি সংঘটিত হয় খলিলুর রহমানের উক্ত বাড়িতে ১৯৮৯ সালের ১৮ অক্টোবর দিবাগত রাতে। ওই সময় চাপার স্বামী শহীদুল আলম সহ অপর ২ পুত্রকে নিয়ে খলিলুর রহমান সস্ত্রীক অবস্থান করছিলেন কলকাতায়। ঘটনার রাতে শিশুপুত্রকে নিয়ে চাপা ঘুমিয়েছিল বাড়িটির দোতলায় অবস্থিত তার বেডরুমে। দোতলার অন্য দুটো বেডরুমে সস্ত্রীক ঘুমিয়েছিল খলিলুর রহমানের ২ পুত্র জহিরুল আলম কামাল এবং নাসিরুদ্দিন জামাল। দোতলার অন্য আরেকটি রুমে ঘুমিয়েছিল খলিলুর রহমানের কন্যা জেসমিন আরা ও স্বামী খন্দকার জিল্লুল বাড়ি। আর নিচতলায় ঘুমিয়েছিল বাড়ির ৫ কাজের মেয়ে এবং ৩ পুরুষ বাবুর্চি। ১৯ অক্টোবর সকালবেলা চাপার লাশ পাওয়া যায় তার বেডরুমে। চাপার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন, দাঁত দুটো ভাঙা। চাপার শিশুপুত্র স্বাক্ষরকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ওই বেডেই। স্বাক্ষরের মাথার পিছনেও ছিল আঘাতের চিহ্ন। ১ কান ২ কান হতে হতে বিষয়টি ছড়িয়ে পড়ে আশেপাশে। লোকজনের ভিড় জমে যায় খলিলুর রহমানের বাড়ির সামনে। বাড়ির লোকজনের পক্ষ থেকে বলা হয় বিদ্যুতায়িত হয়ে মারা গেছে ফৌজিয়া রহমান চাপা। একসময় বাড়ির লোকজন মৃত চাপাকে নিয়ে যায় হাসপাতালে। ওদিকে সকাল ১১টার সময় অজ্ঞাতনামা টেলিফোন কলের মাধ্যমে চাপার মৃত্যুর সংবাদ পান কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল ইসলাম। সংবাদটি জিডিতে এন্ট্রি করত সঙ্গে সঙ্গে তিনি চলে যান ঘটনাস্থলে। একজন মহিলা সেখানে কাঁদতে কাঁদতে বলছিল চাপা ভাবি মারা গেছে। সেখান থেকে অফিসার ইনচার্জকে জানানো হয় চাপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অফিসার ইনচার্জ তখন চলে যান হাসপাতালে। সেখানে থাকা বাড়ির লোকজনের কাছ থেকে ঘটনা শোনেন তিনি। এরপর অফিসার ইনচার্জ তাদের থানায় এসে এজাহার দায়ের করতে বলে চলে যান থানায়। দুপুর আনুমানিক ১টার সময় একজন অ্যাডভোকেটের মাধ্যমে খলিলুর রহমানের ছেলে চাপার দেবর নাসিরুদ্দিন জামাল কর্তৃক স্বাক্ষরিত একটি এজাহার পাঠানো হয় থানায়, যে এজাহারের ভিত্তিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রেকর্ড করা হয় মামলাটির প্রথম এফআইআর। এজাহারে বলা হয় চাপার গলায় থাকা স্বর্ণালঙ্কার চুরির উদ্দেশ্যে বেডরুমের জানালার বাইরে থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা হত্যা করেছে গৃহবধূ চাপাকে। মামলা দায়েরের পরপর শুরু হয়ে যায় মামলার তদন্ত। কোতোয়ালি থানার এসআই শ্রীধাম দেবনাথকে নিয়োগ করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে। তদন্তভারপ্রাপ্ত হয়ে তিনি তন্ন তন্ন করে পরিদর্শন করেন চাপার বেডরুম সহ পুরো বাড়িতে। পরিদর্শনকালে তিনি চাপার খাটের উপর থেকে ২টি ভাঙা দাঁত, মাথার চুল সহ ২৮ ইঞ্চি লম্বা একটি জিআই পাইপ আর বেডরুম থেকে একটি শাবল, দরজার ভাঙা তালা, চাপার আলমারি থেকে অনেকগুলো আলমারির চাবি এবং বিভিন্ন ব্যাংকের চেকবই সহ মোট ১৯ প্রকার আলামত জব্দ করেন। এছাড়া তিনি বেডরুমটির জানালার বাইরের কার্নিশ থেকে একটি পুরাতন ইট এবং বাড়িটির ছাদ থেকে একটি রক্তমাখা সাদা চেক লুঙ্গি জব্দ করেন।
পরিদর্শনকালে তিনি চাপার বেডরুমের জানালার পর্দা এবং খাটে লাগানো মশারিটি অক্ষত অবস্থায় দেখতে পান। এরপর তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 161 ধারার বিধান মোতাবেক বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন এবং খলিলুর রহমানের মেয়ে জেসমিন আরার স্বামী খন্দকার জিল্লুল বারীকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করত ফৌজদারি কার্যবিধির 164 ধারার বিধান মোতাবেক তার জবানবন্দি রেকর্ড করেন। যে জবানবন্দিতে জিল্লুল বারী বলেন, দরজা ভেঙে চাপার বেডরুমে প্রবেশ করত মশারি উঠিয়ে তিনি চাপাকে রক্তাক্ত অবস্থায় খাটে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। চাপার পাশেই খাটে পড়েছিল একটি জিআই পাইপ। তদন্তের উক্ত পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা এসআই শ্রীধাম দেবনাথের নিকট মনে হতে থাকে বাড়ির ভেতরে থাকা কেউই হত্যা করেছে চাপাকে। তদন্তের ওই অবস্থায় ঘটনার প্রায় মাসখানেকের মাথায় 1989 সালের 16 নভেম্বর মামলার তদন্তভার অর্পণ করা হয় সিআইডির ইন্সপেক্টর বিমল চন্দ্র দাসের উপর। প্রাথমিক তদন্ত শেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে এজাহারে বর্ণিত ঘটনাটি মিথ্যা, বরং ঘটনার রাতে বাড়িটির দোতলায় অবস্থানরত বাসিন্দারাই হত্যা করেছে চাপাকে। সেই মোতাবেক ইন্সপেক্টর বিমল চন্দ্র দাস উক্ত মামলায় চূড়ান্ত প্রতিবেদন সত্য বা ফাইনাল রিপোর্ট ট্রু দাখিল করত ঘটনার প্রায় 158 দিনের মাথায় নিজেই এজাহারকারী হয়ে ঘটনার রাতে বাড়িটির দোতলায় অবস্থানরত খলিলুর রহমানের 2 পুত্র, 2 পুত্রবধূ, কন্যা ও কন্যার স্বামী এই 6 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দাখিল করেন আরেকটি এজাহার, যার ভিত্তিতে 1990 সালের 27 মার্চ রেকর্ড করা হয় মামলাটির দ্বিতীয় এফআইআর। একই ঘটনায় দ্বিতীয় মামলাটি দায়ের হওয়ার পর এজাহারকারী সিআইডির ইন্সপেক্টর বিমল চন্দ্র দাসকেই নিয়োগ করা হয় মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে। মামলাটির তদন্ত শেষে তিনি 1990 সালের 24 মে এজাহার নামীয় 6 জনের বিরুদ্ধে দাখিল করেন চার্জশিট। চার্জশিটে চাপাকে হত্যার অভিযোগে দণ্ডবিধির 302 ধারায়, চাপার শিশুপুত্র স্বাক্ষরকে হত্যা চেষ্টার অভিযোগে 307 ধারায়, সাক্ষ্য প্রমাণ লোপাটের অভিযোগে 201 ধারায় এবং একই অভিপ্রায়ে উক্ত অপরাধসমূহ সংঘটনের অভিযোগে 34 ধারায় অভিযুক্ত করা হয় আসামিদের। মামলাটির বিচার অনুষ্ঠিত হয় বরিশালের বিজ্ঞ দায়রা জজ আদালতে। বিচারের সময় রাষ্ট্রপক্ষে মোট 23 জন সাক্ষী উপস্থাপন করা হয়। তবে এজাহারকারী এবং তদন্তকারী কর্মকর্তা একই ব্যক্তি হওয়ায় সেই হিসেবে সাক্ষী উপস্থাপন করা হয়েছিল প্রকৃতপক্ষে 22 জন। পাশাপাশি আদালত কোর্ট উইটনেস হিসেবে ভিকটিম চাপার স্বামী শহীদুল আলমের সাক্ষ্য গ্রহণ করেন। বিচারের সময় রাষ্ট্রপক্ষ 5 কাজের মেয়ে এবং 3 পুরুষ বাবুর্চির কাউকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থাপন না করলেও 2 কাজের মেয়ের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষ বিচারকালে খুনের 2টো মোটিভ বা উদ্দেশ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, যার একটি ছিল ঘটনার রাত 10টার সময় ডাইনিং রুমে চালতা খাওয়া নিয়ে চাপার সাথে ঝগড়া হয়েছিল তার ননদ জেসমিন আরার। বিষয়টি নাকি এমন ছিল যে জেসমিন আরা তার স্বামী জিল্লুল বাড়ির জন্য বানিয়েছিল চালতা ভর্তা। গর্ভবতী চাপা গিয়ে খেয়ে ফেলেছিল সেই চালতার কতকটা। তখন জেসমিন আরা রেগে গিয়ে বলেন, আমি চালতা বানিয়েছি আমার স্বামীর জন্য, তোমার জন্য তো না, তুমি কেন এই চালতা খেয়েছ? তাতে অপমানিত হয়ে প্রতিউত্তরে চাপা নাকি বলেছিল, এখন স্বামীর জন্য কত প্রেম, কত ভালোবাসা, তো বিয়ের আগে এই ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আগে কি করেছো জানি না, সেই গল্প আমি সবাইকে জানিয়ে দেব। এই ঝগড়ার পর নাকি চাপা রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। রাষ্ট্রপক্ষ দাবি করে যে এই ঝগড়ার রেশ ধরেই হত্যা করা হয় চাপাকে, কিন্তু রাষ্ট্রপক্ষ বিচারের সময় এই ঝগড়ার সাক্ষী 2 কাজের মেয়েকে উপস্থাপন করেনি আদালতে। রাষ্ট্রপক্ষ চাপা হত্যার আরেকটি মোটিভ এমন দাঁড় করায় যে চাপার শ্বশুর শাশুড়ি চাপাকে খুব বিশ্বাস করত এবং তার কারণেই কলকাতায় যাওয়ার আগে চাপার শাশুড়ি তার সকল আলমারির চাবি এবং শ্বশুর তার ব্যাংকের সকল চেক বই রেখে গিয়েছিল চাপার জিম্মায়। শ্বশুর শাশুড়ির এমন অতি পছন্দের কারণে আসামিরা আগে থেকে ঈর্ষান্বিত ছিল চাপার প্রতি, যার ফলশ্রুতিতে চাপার স্বামী এবং পরিবারের অন্যদের দেশে না থাকার সুযোগে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে চাপাকে।
যাই হোক, বিচারকালে আসামিপক্ষে কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হয়নি। তবে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরার সময় আসামিপক্ষ থেকে এই দাবি করা হয় যে চাঁপার গলায় থাকা স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে অজ্ঞাতনামা চোরেরা উক্ত বেডরুমের জানালার বাইরে থেকে চাঁপাকে হত্যা করেছে। সকালবেলা চাঁপা যখন ঘুম থেকে উঠছিল না, তখন বারান্দা দিয়ে চাঁপার রক্তাক্ত অবস্থা দেখে দরজার লক ভেঙে তারা চাঁপার বেডরুমে প্রবেশ করত। চাঁপাকে উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে যায়, যেখানে চাঁপাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু প্রকৃত ঘটনাকে আড়াল করত ব্যবসায়িক শত্রুপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে আসামিদের সম্পৃক্ত করা হয়েছে মামলাটিতে। অর্থাৎ চাঁপার দেবর নাসিরুদ্দিন জামাল কর্তৃক দায়ের করা প্রথম এজাহারে যে দাবি করা হয়েছিল, সেই দাবিটি তারা করেছিল বিচারের সময়। যাই হোক, বিচার শেষে 1994 সালের 23শে জানুয়ারি প্রচারিত রায়ে বরিশালের বিজ্ঞ দায়রা জজ 3 মহিলা আসামিকে নির্দোষ গণ্যে খালাস প্রদান করেন। তবে আদালত খলিলুর রহমানের 2 পুত্র জহিরুল আলম কামাল ও নাসিরুদ্দিন জামাল এবং খলিলুর রহমানের মেয়ের জামাই খন্দকার জিল্লুল বারীকে খুন এবং সাক্ষ্য প্রমাণ লোপাটের অভিযোগে দোষী সাব্যস্ত করত অর্থদণ্ড সহ যথাক্রমে দণ্ডবিধির 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 201 ধারায় 3 বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। যেহেতু ঘটনার কোনো আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না, সেহেতু বিজ্ঞ দায়রা জজ সম্পূর্ণরূপে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক সাক্ষ্য এবং ঘটনার পরবর্তী সময়ের আসামিদের কন্ডাক্ট বা আচরণের উপর ভিত্তি করে আসামিদের দোষী সাব্যস্ত করেন। বিজ্ঞ দায়রা জজ এমন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন যে বাড়ির ভেতরে থাকা এক বা একাধিক ব্যক্তি হত্যা করেছিল চাঁপাকে। বিজ্ঞ দায়রা জজের উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত 3 আসামি পৃথকভাবে 2টো আপিল দায়ের করেন হাইকোর্ট বিভাগে। ওদিকে 3 মহিলা আসামিকে খালাস দেওয়ার রায় ও আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষও একটি আপিল দায়ের করেন মহামান্য হাইকোর্ট বিভাগে। বিচারপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক এবং জনাব মাহফুজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ 1996 সালের 9 এপ্রিল প্রদত্ত রায়ে একসাথে নিষ্পত্তি করেন উক্ত 3টি আপিল। হাইকোর্ট বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করত আসামিদের দায়ের করা আপিল দুটো মঞ্জুর করেন এবং খালাস প্রদান করেন 3 দণ্ডিতকে। হাইকোর্ট বিভাগ আসামিদের খালাস প্রদান করলেও বরিশালের বিজ্ঞ দায়রা জজের সাথে এই বিষয়ে একমত পোষণ করেন যে চাঁপার বেডরুমের জানালাটি ছিল ভূমি থেকে 16 ফুট উচ্চতায় অবস্থিত এবং যেই জানালায় মই ছাড়া ওঠা সম্ভব নয়, সেই জানালার মাত্র 9 ইঞ্চির কার্নিশে দাঁড়িয়ে বাইরে থেকে কারও পক্ষে চাঁপাকে এমনভাবে একাধিক জখম করত হত্যা করা সম্ভব ছিল না, বরং হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে বাড়ির ভেতরে অবস্থানরত এক বা একাধিক ব্যক্তি। এখানে প্রশ্ন আসবে যে এই বিষয়ে একমত পোষণ করার পরও কেন হাইকোর্ট বিভাগ আসামিদের দোষী সাব্যস্ত করেননি? এই বিষয়ে হাইকোর্ট বিভাগ এই যুক্তি প্রদান করেন যে ফৌজদারি মামলায় প্রত্যেকের দায় ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র এবং উক্ত স্বতন্ত্র দায় রাষ্ট্রপক্ষকে অবশ্যই প্রমাণ করতে হবে সন্দেহাতীতভাবে। যেহেতু ঘটনার রাতে ওই বাড়িতে ভিকটিম চাপা ও চাপার শিশুপুত্র ছাড়াও আরও 14 জন ব্যক্তি ছিল, সেহেতু রাষ্ট্রপক্ষকে এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে ঠিক কোন ব্যক্তি কিংবা ব্যক্তিরা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। হাইকোর্ট বিভাগ বলছেন, হয় কেউ একজন সংঘটিত করেছে এই হত্যাকাণ্ডটি, অথবা 2 জন মিলে করেছে এই হত্যাকাণ্ড, কিংবা সবাই মিলে হত্যা করেছে চাপাকে। সে যাই হোক, সেটা প্রত্যক্ষ বা পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হতো রাষ্ট্রপক্ষকে, কিন্তু রাষ্ট্রপক্ষ তদ্রূপ প্রমাণ করতে সক্ষম হয়নি। এখানে মহামান্য হাইকোর্ট বিভাগ বিজ্ঞ দায়রা জজ কর্তৃক প্রদত্ত একটা পর্যবেক্ষণের প্রতি দৃষ্টিপাত করেন। যে পর্যবেক্ষণটি ছিল এমন, এটা সত্য যে ঘটনাস্থল বাড়িতে ওই রাতে ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে এখানে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই। তবে আসামি কামাল, জামাল এবং জিল্লুল বারীর আচরণ থেকে এটা পরিষ্কার যে একেবারে শুরু থেকেই তারা সাক্ষ্য প্রমাণ লোপাট করা সহ প্রকৃত ঘটনা লুকানোর সর্বাত্মক চেষ্টা করেছিল। এরপর হাইকোর্ট বিভাগ বলছেন, প্রকৃতপক্ষে কে ঘটনা সংঘটিত করেছিল সেই বিষয়ে সন্দিহান ছিলেন বিজ্ঞ দায়রা জজ। হাইকোর্ট বিভাগের মতে
ঘটনার পরবর্তীকালের আচরণ সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হলেও সেটা হতে হবে অন্যান্য সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত। কিন্তু যেখানে ঘটনার মোটিভই প্রমাণিত হয়নি, সেখানে কেবলমাত্র আসামিদের সাবসিকুয়েন্ট কন্ট্যাক্ট বা পরবর্তী আচরণের উপর ভিত্তি করে হত্যার মতো অপরাধে আসামিদের দোষী সাব্যস্ত করা যাবে না। মহামান্য হাইকোর্ট বিভাগ আরও বলেন, এটা প্রতিষ্ঠিত নীতি যে বেনিফিট অফ ডাউট বা সন্দেহের সুবিধা হিসেবে একজন দোষী ব্যক্তিও খালাস পেয়ে যেতে পারে, কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া ব্যতীত কোনো নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। হাইকোর্ট বিভাগ আরও বলেন, এটাও প্রতিষ্ঠিত নীতি যে যদি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ না করতে পারে, তাহলে সন্দেহের সুবিধা সবসময়ই আসামির অনুকূলে যাবে। হাইকোর্ট বিভাগ এমন পর্যবেক্ষণ যোগে আপিল মঞ্জুর করত আসামিদের খালাস প্রদান করলেও প্রকৃত খুনিকে শনাক্ত করত শাস্তি প্রদান করতে না পারার জন্য হাইকোর্ট বিভাগ পড়ছিলেন অন্তর্দহনে। তারই বহিঃপ্রকাশ স্বরূপ রায়ের একেবারে শেষ দিকে মহামান্য হাইকোর্ট বিভাগ এমন মন্তব্য করেন যে, এমন একটি জঘন্য অপরাধের শিকার হওয়া চাঁপার বিদেহী আত্মার জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। নথিতে থাকা জাগতিক সাক্ষ্য প্রমাণাদি এবং পার্থিব আইন দ্বারা আমরা চাঁপার প্রকৃত খুনিকে শনাক্ত বা খুঁজে বের করতেও শাস্তি প্রদান করতে পারিনি। তবে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে এই প্রার্থনা করছি যে আলিমুল গায়েব হিসেবে যেহেতু তিনি চাঁপা হত্যার সবকিছু দেখেছেন, সেহেতু তিনি নিশ্চয়ই প্রকৃত খুনি বা খুনিদের শাস্তি প্রদান করবেন। হাইকোর্ট বিভাগের এমন রায় ও আদেশের পর রাষ্ট্রপক্ষ উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করেন মহামান্য আপিল বিভাগে। বিচারপতি জনাব মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি জনাব এম এ আজিজ এবং বিচারপতি জনাব আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হয় আপিলটির। শুনানিকালে রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয়, যেখানে হাইকোর্ট বিভাগ এমন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে বাড়ির ভেতর থাকা কেউ বা একাধিক ব্যক্তি হত্যা করেছে চাঁপাকে এবং যেখানে কিভাবে চাঁপা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই মর্মে আসামিদের কাছ থেকে কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করা হয়নি এবং যেখানে আসামিদের প্রদত্ত ব্যাখ্যা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং যেখানে মামলাটি পারিপার্শ্বিক সাক্ষ্য এবং আসামিদের পরবর্তী আচরণ দ্বারা প্রমাণিত হয়েছে, সেখানে হাইকোর্ট বিভাগ আসামিদের খালাস প্রদান করত আইনত ভুল করেছেন। রাষ্ট্রপক্ষে আরও দাবি করা হয় যে ঘটনার পর ঘটনাস্থল বাড়ি থেকে আসামি জহিরুল আলম কামালের রক্তমাখা লুঙ্গিসহ আরও যে সকল অপরাধমূলক উপকরণ উদ্ধার করা হয়েছে তার দ্বারা অবধারিতভাবে আসামিদের অপরাধে সম্পৃক্ত থাকার বিষয়টিই ইঙ্গিত করে, কিন্তু হাইকোর্ট বিভাগ সেগুলো বিবেচনা না করে আসামিদের খালাস প্রদান করেছেন। এছাড়া দাবি করা হয় যে বিদ্যুতায়িত হয়ে চাঁপার মৃত্যুবরণ করার গল্প, জানালার বাইরে থেকে অজ্ঞাতনামা চোর কর্তৃক চাঁপাকে হত্যা করা, সকালে দরজা ভেঙে চাঁপাকে উদ্ধার করা এবং চাঁপার মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার মতো মিথ্যা নাটকগুলো উদ্ভূত দায় থেকে নিজেদের বাঁচানোর জন্যই আসামিরা সাজিয়েছে একের পর এক, এবং যার মধ্য দিয়ে এই অপ্রতিরোধ্য উপসংহারেই উপনীত হতে হয় যে আসামিরাই প্রকৃত অপরাধী। অপরদিকে আসামি পক্ষ থেকে দাবি করা হয় যে বিজ্ঞ দায়রা জজ সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে আসামিদের দোষী সাব্যস্ত করেছিলেন এবং আপিলে হাইকোর্ট বিভাগ যে রায় প্রদান করেছেন তা আইনত সঠিক হয়েছে এবং এমন সংশয়পূর্ণ সাক্ষ্য প্রমাণ দ্বারা খালাসের রায়কে দণ্ডে রূপান্তর করার কোনো সুযোগ নেই। আরও দাবি করা হয় যে রাষ্ট্রপক্ষ অপরাধের মোটিভ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং কেবলমাত্র আচরণের উপর ভিত্তি করে এমনভাবে আসামিদের খুনের দায়ে দোষী সাব্যস্ত করা যাবে না। এছাড়া দাবি করা হয় যে যদি আসামিদের আচরণ দ্বারা কোনো কিছু প্রমাণিত হয়ও তাহলেও তা হবে সর্বোচ্চ দণ্ডবিধির 201 ধারার অধীন সাক্ষ্য প্রমাণ লোপাটের অপরাধ। আরও দাবি করা হয় যে আসামি নাসিরুদ্দিন জামালের দায়ের করা এজাহারকে বাদ দিয়ে দ্বিতীয় এজাহারের উপর ভিত্তি করে মামলায় চার্জ গঠন করাও ছিল বেআইনি। পাশাপাশি দাবি করা হয় যে বিচারের সময় বাড়ির কাজের মেয়ে এবং পুরুষ বাবুর্চিদের আদালতে উপস্থাপন না করার বিষয়টির দ্বারা 1872 সালের সাক্ষ্য আইনের 114G ধারার বিধান মোতাবেক এমন বিপরীত অনুমান অনুমিত হয় যে এই সাক্ষীদের আদালতে উপস্থাপন করা হলে তারা নিশ্চয়ই রাষ্ট্রপক্ষের মামলা সমর্থন করত না, বিধায় রাষ্ট্রপক্ষ বিচারকালে উক্ত গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে উপস্থাপন করেননি।
যাই হোক, মহামান্য আপিল বিভাগ উভয় পক্ষের বক্তব্য শ্রবণ শেষে সমস্ত সাক্ষ্য প্রমাণাদি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। যেহেতু ঘটনার কোনো ডিরেক্ট এভিডেন্স বা প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ ছিল না, সেহেতু আপিল বিভাগ ঘটনার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক সাক্ষ্যগুলোর উপর অধিক গুরুত্ব প্রদান করেন। বিদ্যুতায়িত হয়ে চাঁপার মৃত্যুবরণ করার দাবি মিথ্যা প্রমাণিত হওয়া, এমন নিকটাত্মীয় হয়েও পরিবারের সদস্যদের কারোর চাঁপার জখমী শিশুপুত্রকে হাসপাতালে না নিয়ে যাওয়া, চাঁপার শিশুপুত্রকে কাজের মেয়ে কর্তৃক হাসপাতালে নিয়ে যাওয়া, বাড়ির ছাদ থেকে আসামি জহিরুল আলম কামালের রক্তমাখা লুঙ্গি উদ্ধার হওয়া, উক্ত বিষয়ে আসামি জহিরুল আলম কামালের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা প্রদান না করা, জানালার বাইরে থেকে অজ্ঞাতনামা চোর বা চোরদের কর্তৃক চাঁপার খুন হওয়ার দাবি সংবলিত প্রথম এজাহার মিথ্যা বলে প্রমাণিত হওয়া ইত্যাদি পারিপার্শ্বিকতাকে মহামান্য আপিল বিভাগ অভিযুক্ত ঘটনায় আসামিদের জড়িত থাকার বিষয়ে আসামিদের বিরুদ্ধে অকাট্য সাক্ষ্য হিসেবে গণ্য করেছেন। বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্বের বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয় যে যেখানে এটা প্রমাণিত হয়েছে যে বাড়িতে থাকা বাসিন্দাদের কেউ কিংবা একাধিক ব্যক্তি হত্যা করেছে চাঁপাকে, সেক্ষেত্রে ঘটনার রাতে ওই বাড়িতে অবস্থানরত আসামিদেরকে এটা প্রমাণ করতে হবে এবং এই মর্মে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে যে প্রকৃতপক্ষে ওই রাতে চাঁপার বেডরুমে কী ঘটেছিল কিংবা কিভাবে চাঁপা এমন জঘন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। কিন্তু আসামিপক্ষ এই বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি, বরং আসামিপক্ষ যে সকল ব্যাখ্যা প্রদান করেছে তার সবগুলোই মিথ্যা প্রমাণিত হয়েছে। এই বিষয়ে মহামান্য আপিল বিভাগ সাক্ষ্য আইনের 106 ধারার বরাত দিয়ে এরূপ সিদ্ধান্ত প্রদান করেন যে নর্মালি there is no burden on the accused to offer the reason of death of a person for which he is tried. But when the deceased is living with the accused in the same house, he is to explain how the death occurred. অর্থাৎ সাধারণত যে হত্যার অভিযোগে আসামির বিচার হচ্ছে সেই হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হয়েছে সে সম্পর্কে আসামির ব্যাখ্যা প্রদান করার কোনো দায়িত্ব নেই। তবে যেখানে ভিকটিম আসামির সাথে একই ঘরে বসবাস করে সেখানে ভিকটিম কিভাবে মৃত্যুবরণ করেছে সেটা অবশ্যই আসামিকে ব্যাখ্যা করতে হবে। আর চাঁপা হত্যার উদ্দেশ্য বা মোটিভের বিষয়ে আসামিপক্ষ থেকে দাবি করা হয় যে চাঁপা ছিল আসামিদের প্রিয়জন ও নিকটাত্মীয়, সুতরাং চাঁপাকে খুন করার কোনো মোটিভই আসামিদের থাকতে পারে না এবং রাষ্ট্রপক্ষ এমন কোনো মোটিভ প্রমাণ করতে সক্ষম হয়নি। এই বিষয়ে আপিল বিভাগ ঢাকা ল রিপোর্টসের 20তম সংখ্যার সুপ্রিম কোর্ট অংশের 306 পৃষ্ঠায় 20 DLR SC 306 বর্ণিত লাল খান ভার্সেস মোহাম্মদ সাদিক অ্যান্ড আদার্স মামলায় প্রদত্ত সিদ্ধান্তের অবতারণা করেন, যেখানে বলা হয়েছে ইট ইজ টু বি রিমেম্বার্ড ইন দিস কানেকশন দ্যাট what moves an individual to commit crime being within his exclusive knowledge, there is no onus on the prosecution to lead positive evidence of motive in a given case, and a charge established by reliable evidence will not fail if there be no ostensible motive on the part of the accused to commit the crime. অর্থাৎ এই বিষয়ে এটা স্মরণ রাখতে হবে যে যা একজন ব্যক্তিকে অপরাধ সংগঠনে প্ররোচিত করে তা একচ্ছত্রভাবে উক্ত ব্যক্তিই জানেন। সেখানে সমর্থিত সাক্ষ্য প্রমাণ দ্বারা সেই মোটিভ প্রমাণ করার কোনো দায়িত্ব প্রসিকিউশনের উপরে বর্তায় না এবং এরূপ ক্ষেত্রে যদি নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ দ্বারা অভিযোগ প্রমাণিত হয় তাহলে তা আসামির মোটিভ দৃশ্যমান না হলেও ব্যর্থ হয়ে যাবে না। এই সিদ্ধান্তের অবতারণাপূর্বক মহামান্য আপিল বিভাগ এরূপ মত প্রদান করেন যে আমরা আসামিপক্ষের বিজ্ঞ কাউন্সিলের সাথে এই বিষয়ে একমত পোষণ করছি না যে সকল অপরাধের ক্ষেত্রে প্রসিকিউশনকে মোটিভ প্রমাণ করতে হবে, অন্যথায় আসামিদের দোষী সাব্যস্ত করা যাবে না। এই মামলায় আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের আলোকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে যদি অন্যভাবে অভিযোগ প্রমাণিত হয়ে যায় তাহলে অপরাধের মোটিভ প্রমাণ করার আবশ্যকতা নেই। এরপর মহামান্য আপিল বিভাগ এই সিদ্ধান্তে উপনীত হন যে সকল পারিপার্শ্বিকতা আসামিদের অপরাধী হিসেবেই সাব্যস্ত করে।
তবে বাড়ির ছাদ থেকে আসামি জহিরুল আলম কামালের রক্তমাখা লুঙ্গি উদ্ধার হওয়া এবং উক্ত বিষয়ে আসামি পক্ষ থেকে কোনো ব্যাখ্যা প্রদান না করার বিষয়টি বিবেচনায় আপিল বিভাগ আসামি জহিরুল আলম কামালকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। চাঁপার খুনের সাথে জড়িত করার মতো অকাট্য কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় আপিল বিভাগ অপর দুই আসামি যথা নাসিরউদ্দিন জামাল ও খন্দকার জিল্লুল বারীকে খুনের অভিযোগ হতে খালাস প্রদান করেন। তবে দণ্ডবিধির ২০১ ধারার অধীন সাক্ষ্য প্রমাণ লোপাটের অপরাধে এই দুই আসামিকে দোষী সাব্যস্ত করত তাদের প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এখানে উল্লেখ্য যে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের একটি পর্যবেক্ষণের বিষয়ে আপিল বিভাগ চরম বিস্ময় প্রকাশ করেছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে মহামান্য হাইকোর্ট বিভাগ তার রায়ের শেষ দিকে সর্বশক্তিমান আল্লাহ অবশ্যই চাপার প্রকৃত খুনি বা খুনিদের শাস্তি প্রদান করবেন মর্মে উল্লেখ করেছিলেন। এই বিষয়ে আপিল বিভাগ বিস্ময়ের সাথে বলেন, যেখানে হাইকোর্ট বিভাগ এমন বিবেচনা করেছেন যে মামলাটিতে প্রকৃত খুনিদের শনাক্ত করার প্রয়োজন ছিল, সেখানে হাইকোর্ট বিভাগ এই আবশ্যকীয় দায়িত্ব পালন না করে আকস্মিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হন যে মামলাটি সম্পূর্ণরূপে একটি সন্দেহযুক্ত মামলা। এরপর হাইকোর্ট বিভাগ সর্বশক্তিমান আল্লাহর উপর প্রকৃত খুনিদের শনাক্ত ও শাস্তির ভার অর্পণ করত সন্দেহের সুবিধা হিসেবে আসামিদের খালাস প্রদান করেছেন। মহামান্য আপিল বিভাগ আরও বলেন, হাইকোর্ট বিভাগের বিচারকগণ কর্তৃক এমন অদ্ভুতভাবে ক্রিমিনাল আপিল নিষ্পত্তির বিষয়টি দেখে আমরা সত্যিই বিস্মিত হয়েছি, যারা তাদের নিজেদের দায়িত্ব এড়িয়ে গিয়ে তা অর্পণ করেছেন সর্বশক্তিমান আল্লাহর কাঁধে। শেষে আপিল বিভাগ বলেন, আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে যেহেতু ক্রিমিনাল আপিল নিষ্পত্তির এমন কোনো পদ্ধতি স্বীকৃত নয়, সেহেতু আমরা ন্যায় বিচার পরিচালনার এমন অযৌক্তিক পদ্ধতিকে প্রত্যাখ্যান করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেয়াল করে দেখুন এই এক মামলায় আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে কতগুলো কেস ল বা রেফারেন্স যুক্ত হয়েছে, বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব কখন আসামির উপর বর্তায়, কখন অপরাধের মোটিভ প্রমাণ করার আবশ্যকতা নেই, এক ঘটনায় একাধিক এফআইআর বা মামলা রেকর্ড হতে পারে কি না, এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষী না থাকলে কিভাবে পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা মামলা প্রমাণ করতে হবে ইত্যাদি অনেকগুলো বিষয়ই প্রতিষ্ঠিত হয়েছে এই একটি মামলায়। আমরা চলে এসেছি ক্রিমিনাল কেস ল স্টাডির এই এপিসোডের একেবারে শেষের দিকে। তবে যাওয়ার আগে আমরা এটা জানিয়ে যাচ্ছি যে মহামান্য আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে সর্বশেষ আইনি প্রক্রিয়া হিসেবে আসামিরা রিভিউ পিটিশন দায়ের করেছিল আপিল বিভাগে। মহামান্য আপিল বিভাগ রিভিউ খারিজ করত বহাল রাখেন উক্ত বিভাগ কর্তৃক প্রদত্ত রায়। তবে আপিল বিভাগ সাক্ষ্য প্রমাণ লোপাট করার অভিযোগে দণ্ডবিধির ২০১ ধারায় ২ আসামিকে প্রদত্ত ৭ বছরের কারাদণ্ডকে রূপান্তরিত করেন ৩ বছরের সশ্রম কারাদণ্ডে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিদায় নেওয়ার আগে আমরা আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি আপনাদের। আমরা যে মামলাটি নিয়ে এতক্ষণ আলোচনা করেছি সেই মামলায় মহামান্য আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়টি স্টেট ভার্সেস খন্দকার জিল্লুল বারী শিরোনামে উদ্ধৃত আছে ঢাকা ল রিপোর্টস তথা ডিএলআরের ৫৭তম সংখ্যার আপিল বিভাগ অংশের ১২৯ নম্বর পৃষ্ঠায়। আবার একই রায় উদ্ধৃত করা আছে অ্যাপিলেট ডিভিশন কেসেস তথা এডিসির ২য় সংখ্যার ৭০৪ নম্বর পৃষ্ঠায়। আর মহামান্য হাইকোর্ট বিভাগের রায়টি জহিরুল আলম ভার্সেস স্টেট শিরোনামে উদ্ধৃত আছে বাংলাদেশ ল ক্রনিকলস তথা বিএলসির ১ম সংখ্যার হাইকোর্ট বিভাগ অংশের ৩২৫ নম্বর পৃষ্ঠায়। আগ্রহীরা উক্ত ল জার্নালগুলো থেকে পড়ে নিতে পারেন মামলাটির উভয় বিভাগ কর্তৃক প্রদত্ত সম্পূর্ণ রায়। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে। স্বাধীনতা মুখে মুখে পরাধীনতায় মরছি ধুকে, স্বাধীনতা মুখে মুখে পরাধীনতায় মরছি ধুকে। বাদী হইয়াও হইলাম বিবাদী, আমি বাদী হইয়াও হইলাম বিবাদী। মানি না এমন জগতে আমি, মানি না এমন জগৎ।
যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। এ যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, মহামান্য 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 আদালত, মহামান্য আদালত।